বাংলাদেশের প্রশাসনিক কালচারে এই কনসালটেশনটা ন্যাশনাল কনসালটেশনটা নাই যে আমরা ২ সপ্তাহ পরে তেলের দাম বাড়াবো, ৪ সপ্তাহ পরে তেলের দাম বাড়াবো, এত টাকা বাড়ানোর চিন্তা করছি। জুনে নির্বাচন চলে গেলে এই যে নতুন অর্থ বছরের বাজেট, সেটা অন্তর্বর্তী সরকারকেই আসলে সেই বাজেটের চ্যালেঞ্জ নিতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। এবং যেহেতু আপনার মনে থাকার কথা, যেহেতু আগস্টেই সরকার ক্ষমতা নিয়েছে, তারা কিন্তু কোনো রিভাইজড বাজেট দেয় নাই। তারা কিন্তু আওয়ামী লীগের দেয়া যে বাজেট ছিল সেই বাজেট কিন্তু ক্যারি ফরওয়ার্ড করেছে। হ্যাঁ, ডিপার্টমেন্টাল বিভিন্ন জায়গাতে আপনার মানে অযাচিত প্রকল্প যেখানে আছে, খরচ সংকুলন যেভাবে সংকুচিত করা যায় এমন জায়গাগুলো তারা রিভাইজ করেছে, কিন্তু ন্যাশনালি বাজেটকে তারা রিভাইজ করে নাই। এটা একটা বাস্তবতা আছে যে বাজেট সাথে একটা পার্লামেন্টের সম্পর্ক আছে। বাজেট করা, বাতিল করা, সংশোধন করা, যেহেতু দেশে কোনো পার্লামেন্ট নাই, এটা তারা করতে পারে নাই। জিনিসপত্রের দাম যেগুলো বেড়েছে, এটার একটা ব্যাখ্যা আমরা আশা করছি সরকারের কাছ থেকে। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই প্র্যাকটিসটা আমরা দেখছি না যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানি করা, মতামত যাচাই বাছাই করা। এর আগেও কয়েক মাস আগে আপনি দেখেছেন যে ৬৩টা পণ্যের উপরে হুট করে ভ্যাট চাপায় দিল। এখন সারা দুনিয়াতেই যে একটা আছে যে একটা জিনিস করলে সরকার এই ইন্টেনশনটা পার্লামেন্টের মাধ্যমে জানায় যে আগামী ১ মাস ২ মাস পরে দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ইনক্রিজ দ্য ভ্যাট অর সামথিং এলস। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রশাসনিক কালচারে এই কনসালটেশনটা, ন্যাশনাল কনসালটেশনটা নাই যে আমরা ২ সপ্তাহ পরে তেলের দাম বাড়াবো, ৪ সপ্তাহ পরে তেলের দাম বাড়াবো, এত টাকা বাড়ানোর চিন্তা করছি। সরকারের জায়গা থেকে আবার একটা ভিন্ন মত আছে যে আপনি যদি এটা অ্যাডভান্স জানান, তাহলে যে সরকারের যে সিন্ডিকেট আছে বাংলাদেশের, এই সিন্ডিকেট তখন প্রচুর মজুত করবে, করে কারেন্ট টাইমটাতে সে তেলের বাজার নিয়ন্ত্রণ করে ফেলবে। তখন আপনি বর্তমান বাজারে জিনিসটা পাবেন না এবং বর্তমান প্রাইসেও পাবেন না। তখন দেখা যাবে যে সেটা কি সেই পুরানো বন্দোবস্তই হয়ে গেল, বড় বন্দোবস্ত হয়ে গেল। তো সেই জায়গাতে আমি বোধ করছি যে সরকারকে জানানোর প্র্যাকটিসে আসতে হবে এবং সেক্ষেত্রে আসার ক্ষেত্রে সিন্ডিকেট কিভাবে এটাকে ম্যানিপুলেট করতে পারে, সেই ম্যানিপুলেশনের জায়গাটাকে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এইটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, দিন শেষে আমার জনগণকে এইটাকে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন উপহার দেওয়ার জন্য যা করণীয় করতে হবে। তেল আদৌ খাওয়া দরকার কিনা, তেল ভালো জিনিস কিনা, তেল খাইলে শরীরের অথবা স্বাস্থ্যের জন্য উপকারী কিনা, সেটা হচ্ছে ডাক্তাররা বলবে। আদৌ আমাদের ভোক্তাদের এবং কাস্টমারদের এবং নাগরিকদেরকে বিবেচনা নিতে হবে যেটার কোনো প্রয়োজন আমাদের আছে কিনা। কিন্তু যতদিন পর্যন্ত তারা খাচ্ছে, তার খাদ্যাভ্যাসকে আমার সম্মান করতে হবে। এই খাদ্যাভ্যাসকে নিয়ে আপনার ভিন্ন মত চাপিয়ে দেওয়া, অথবা আপনি করবেন না, খায়েন না, বাদ দিয়ে দেন, বয়কট করেন, সে আলোচনাতে যাওয়া যাবে না। তাই আমরা বোধ করছি যে ব্যবসায়ীদের সাথে কনসাল্ট করা হয়েছে বলে আমার কোনো জিনিস আমার চোখে পড়ে নাই, অথবা ভোক্তা লেভেলেও যারা ভোক্তাদেরকে নিয়ে কাজ করেন, ধরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে, তারা কনসাল্ট করেছে কিনা, তাদের সাথে করেছে কিনা, অথবা র্যান্ডম মানে কোনো শুনানির আয়োজন করেছে কিনা, এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তাই বোধ করছে শুধু তেল অথবা গ্যাসের বিষয় না, বাংলাদেশের কনজিউমারকে এফেক্ট করবে এরকম প্রত্যেকটা জিনিসের ব্যাপারই হচ্ছে আমাদের একটা ন্যাশনাল কনসালটেশনের কালচার ডেভেলপ করা দরকার। এটা সুশাসনের শর্ত।